হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ ওয়ার্ক। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার কোনো বন্ধু সারাদিন পড়াশোনা করছে, তারপরেও খুব একটা ভালো রেজাল্ট করতে পারছে না, অথচ আবার কোনো বন্ধু দিনে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করে, তারপরেও সে অনেক ভালো রেজাল্ট করে? এটা আমি আমার জীবনেও লক্ষ্য করেছি। এরকম সাধারণত ঘটেই থাকে। তখন এই ব্যাপারটা আমি বুঝতে পারতাম না যে এর পেছনের আসল কারণ কি। এর পেছনের মূল কারণ হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে ডিপ ওয়ার্ক। অর্থাৎ আপনি যখন কোনো কাজে পুরো ফোকাস দিয়ে করেন, তখন তার আউটপুট কিন্তু অনেক ভালো বের হয়। তাই আমাদের প্রত্যেকে এই ব্যাপারে জানতে হবে। আজকের ভিডিওতে আমরা জানবো ডিপ ওয়ার্ক কি, এটা কেন গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি ডিপ ওয়ার্কের মাস্টারি হাসিল করতে পারেন, আর আমাদের এই ব্যস্ত জীবনে কিভাবে ডিপ ওয়ার্ক প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা, ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এটা জানবো যে ডিপ ওয়ার্ক কি। বন্ধুরা, ডিপ ওয়ার্ক হলো যখন আমরা কোনো কাজ খুব ফোকাসের সহিত করি, অর্থাৎ সেই সময় আমরা কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়াই কেবলমাত্র সেই কাজের মধ্যে ডুবে থাকি, সেটাকেই বলা হয় ডিপ ওয়ার্ক। যেমন আপনি যখন যোগব্যায়াম করেন, দেখবেন আপনার মন, শ্বাস প্রশ্বাস এবং পুরো বডি যেন একটা জায়গায় একত্রিত হয়। ঠিক তেমনি ভাবে আপনি যখন ডিপ ওয়ার্ক করে থাকেন, তখন আপনি সময় ভুলে যান। আপনার সমস্ত কিছু যেন একাগ্রতার সহিত আপনি সেই কাজটি কেবলমাত্র করতে আছেন। এই ধরনের অবস্থাকে সাধারণত ডিপ ওয়ার্ক বলা হয়। চলুন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমার এক বন্ধু অমিত, যে সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, সে প্রতিদিন সকালে 6টা থেকে 8টা পর্যন্ত এই সফটওয়্যার রিলেটেড কাজ করে, যা তার প্রোডাক্টিভিটি বহুগুণে বাড়িয়ে দেয়। সে নিজেই বলেছিল যে সারাদিন 10 ঘন্টা করে আমি যা না কাজ করি, সকালে এই 2 ঘন্টা আমি অনেক বেশি ভালো কাজ করতে পারি। তাছাড়া প্রিয়া নামে একজন ফ্রেন্ড, সেও বলেছিল সে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করে। সে সকালে 2 ঘন্টা তার অ্যাকাউন্টিং নিয়ে প্র্যাকটিস করে, যার ফলে তার কাজের আউটপুট ভীষণ পরিবর্তন এসেছে। সে নিজে এটা স্বীকার করেছিল। বন্ধুরা, এর বিপরীতে আসছে শ্যালো ওয়ার্ক। অর্থাৎ আমরা যখন কাজ করতে থাকি, তার মাঝখানে এটা মনে করি যে আমি একটু মোবাইলটা দেখে নিই, সোশ্যাল মিডিয়া চেক করে নিই, হোয়াটসঅ্যাপ চেক করে নিই, ইমেল করে দিই। এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের ব্রেনের খুব একটা পাওয়ারের প্রয়োজন হয় না। তাই আমরা মনে করি এই সময়গুলো যদি আমরা একটু ডিস্ট্রাকশন হই, তাহলে তেমন কিছু সমস্যা হবে না। বন্ধুরা, যখন আপনি একটু এই ডিস্ট্রাকশন হতে যাবেন, তারপর যখন আবার কাজে ফিরে এসে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনি কখনোই সেই পরিমাণ মনোযোগ আনতে পারছেন না। তাছাড়া এটাও তো ঘটে থাকে, যখন আপনি এই সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে যান, তখন আপনি রিল স্ক্রল করতে করতে কখন যে অনেকটা সময় পার করে ফেলেছেন তা বুঝে উঠতে পারেন না। তাই আজকের দিনে আমরা ডিপ ওয়ার্কের জায়গায় শ্যালো ওয়ার্কে অনেক বেশি টাইম ব্যবহার করছি, যার ফলে আমরা জীবনের যে বড় বড় লক্ষ্যগুলো অর্জন করার কথা মনে করি বা মনে মনে ডিসাইড করি, সেগুলো সাফল্যের সহিত কখনোই করতে পারি না। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে ডিপ ওয়ার্ক কেন জরুরি। চলুন কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিই এই ডিপ ওয়ার্কের সম্পর্কে। 1 নম্বর হচ্ছে মাইলিন তৈরি হয়। তো বন্ধুরা, আমরা যখন গভীর ফোকাসের সহিত কোনো কাজ করি, তখন আমাদের ব্রেনের মধ্যে যে নিউরন গুলো রয়েছে, সেই নিউরনের চারদিকে মাইলিন নামক এক ধরনের পদার্থ তৈরি হয়। যেরকম আমাদের ইলেকট্রিক ওয়্যারের চারদিকে ইনসুলিনের কাজ করে, ঠিক তেমনি ভাবে আমাদের ব্রেনের চারদিকে এটা একটা কভার হিসেবে কাজ করে, যেটা আমাদের ব্রেনকে অনেক দ্রুত এবং শক্তিশালী করে তোলে। 2 নম্বরে হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি বাড়ে। অর্থাৎ যখন আমরা কোনো কাজ খুব মনোযোগ সহকারে করি এবং আমাদের পুরো ফোকাস ওই কাজের উপর থাকে,
তখন আমাদের এই নিউরোপ্লাস্টিসিটি বাড়ে, যেটা ব্রেনের ক্ষমতাকে অনেকটাই বৃদ্ধি করে, যার ফলে আমরা কোনো কিছু শেখার আগ্রহ প্রকাশ করি। 3 নম্বর, আজকের যুগের সুপার পাওয়ার। বন্ধুরা, আমাদের দাদু দিদিমাদের আমলে এত ডিস্ট্রাকশন ছিল না, তাই তারা খুব সহজে মনোযোগ সহকারে অনেক ভালো কাজবাজ করতে পারত। কিন্তু এখনকার দিনে চারিদিকের সোশ্যাল মিডিয়া, বিশেষ করে মোবাইল, ইন্টারনেট, এগুলো আমাদের ডিস্ট্রাকশনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে আমরা যে কোনো ধরনের কাজ গভীর মনোযোগের সহিত করে উঠতে পারি না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আমরা প্রতি 11 মিনিটে আমাদের মনোযোগ হারিয়ে ফেলি, অর্থাৎ ডিস্ট্রাকশনের শিকার হই। আর একবার যখন আপনি ডিস্ট্রাকশন হয়ে যান, তখন সেকেন্ড টাইম যখন আপনি আপনার কাজে গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, তখন আপনার প্রায় 21 মিনিট সময় লাগে। তাই এটা আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো কাজ করছি, যদি একবার ডিস্ট্রাকশন হয়ে যায়, তাহলে ওই কাজে মনোযোগ ফিরিয়ে আনতে আমাদের প্রচুর পরিমাণে সময়ের ওয়েস্ট হবে, আর যার ফলে আমরা ওই কাজের ভালো আউটপুট পাবো না। 4 নম্বরে, ক্যারিয়ারে এগিয়ে থাকা। যদি আমরা খুব গভীর মনোযোগ সহকারে সবকিছু কাজ করতে পারি, তাহলে দেখবেন আপনি বাকিদের তুলনায় আপনার ক্যারিয়ারে অনেকটাই এগিয়ে থাকবেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, সত্যেন মেডেলা, সুন্দর পিচাই, সব বড় বড় টেক লিডাররা ডিপ ওয়ার্ক খুবই পছন্দ করে। তারা প্রত্যেকটা কাজে খুব কনসেন্ট্রেশনের সহিত কাজ করতে থাকে, তাই তারা আজকে একটা বড় বড় কোম্পানির বড় পদে পৌঁছে গেছে। তাই আমাদের প্রত্যেককে এভাবে ডিপ ওয়ার্ক করা প্র্যাকটিস করতে হবে। AIIM এর স্টুডেন্টরা বেশিক্ষণ পড়ে না, তারা কেবলমাত্র গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করে। তো বন্ধুরা, এইগুলো থেকে আমরা বুঝলাম যে কেন ডিপ ওয়ার্কের প্রয়োজন রয়েছে। এবার আমাদের জানতে হবে যে ডিপ ওয়ার্কের বাধা সমূহ, অর্থাৎ আমরা যদি কোনো রোগের কারণ না জানতে পারি, তাহলে আমরা তার প্রপার ট্রিটমেন্ট করতে পারবো না। ঠিক তেমনি ভাবে ডিপ ওয়ার্কের যে বাধাগুলো, সেগুলো যদি আমরা জানতে পারি, তবে সেগুলোকে অ্যাভয়েড করে কিভাবে ডিপ ওয়ার্ক করা যায় সেটা আমরা করতে পারবো। তাই আমাদের এটা জানতে হবে যে ডিপ ওয়ার্কের বাধাগুলো কি কি। 1 নম্বর হচ্ছে ডিজিটাল ডিস্ট্রাকশন, অর্থাৎ আমাদের জীবনে মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট, যেগুলোর মাধ্যমে আমরা বেশিরভাগ সময় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এইগুলোতে সময় অতিবাহিত করি। এর কারণ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাওয়া যায়, অর্থাৎ যখন আপনি কোনো রিল দেখছেন, দেখবেন আপনার মনের মধ্যে হয়তো অনেক কৌতূহল জাগতে পারে, বা অনেক আনন্দ হতে পারে, বা অনেক দুঃখ হতে পারে। এই যে ইনস্ট্যান্ট আপনার মুড সুইং হচ্ছে, এটাই হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, যার জন্য আমাদের মন সবসময় এই ধরনের কাজ করতে চায়। অপরদিকে যদি আমরা ডিপ ওয়ার্ক করতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্রেনকে অনেক এনার্জি প্রয়োগ করতে হয়, তাই আমরা এই ধরনের ডিস্ট্রাকশনে সহজে প্রলুব্ধ হই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফোনের মধ্যে যে নোটিফিকেশন গুলো আসে, সেগুলো আমাদের যে ডোপামিন আছে সেটাকে হিট করে। যখনই কোনো নোটিফিকেশন আসে, আমাদের মাইন্ডের মধ্যে একটা কৌতূহল জাগে যে কি ধরনের মেসেজ এলো, একবার খুলে দেখি তো। এরকম বিভিন্ন ধরনের কারণের জন্য আমরা ডিস্ট্রাকশন ফিল করি। 2 নম্বর হচ্ছে মাল্টিটাস্কিং এর ভুল ধারণা। আমরা মনে করি একসঙ্গে যারা 2-3টে কাজ করতে পারে, তাদেরকে অনেক বেশি স্মার্ট মনে হয়, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে আমাদের যে ব্রেন, সেটা সিকোয়েন্স অনুযায়ী কাজ করে, অর্থাৎ একটা কাজ শেষ করে পরের কাজটা করতে পারে। একসঙ্গে কাজ করার জন্য আমাদের ব্রেন তৈরি নয়, অর্থাৎ প্যারালালি 2-3টে কাজ ও করতে পারে না। তাই যতটা সম্ভব মাল্টিটাস্কিং অ্যাভয়েড করুন
এবং একটা কাজ করার চেষ্টা করুন। তা না হলে আমরা ডিস্ট্রাকশনের শিকার হব। 3 নম্বর, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। অনেক সময় আমরা মনে করি যে আমরা কাল থেকে ডিপ ওয়ার্ক শুরু করব আর প্রথম দিনেই 4 থেকে 5 ঘন্টা ডিপ ওয়ার্ক করব। বন্ধুরা, এই এক্সপেকটেশনটা সম্পূর্ণ ভুল, কারণ আপনি এতদিন এই ধরনের কোনো কাজ করে আসেননি। তাই প্রথম দিন থেকে যদি মনে করেন 5-6 ঘন্টা ডিপ ওয়ার্ক করবেন, তা কখনোই সম্ভব হবে না। তাই চেষ্টা করুন ধীরে ধীরে কম টাইম থেকে শুরু করতে। আর তা না হলে আপনি দেখবেন যে গভীর সময় ধরে কাজ করার জন্য ডিসাইড করেছিলেন, তার বদলে আপনি অন্য কাজে অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছেন। 4 নম্বর হচ্ছে ভুল এনভায়রনমেন্ট। অর্থাৎ দেখছেন যেখানে অনেক মানুষ রয়েছে তারা অনেক কথাবার্তা বলছে, অথচ আপনি চাইছেন সেখানে ডিপ ওয়ার্ক করতে। এই ধরনের পরিবেশে ডিপ ওয়ার্ক করা খুবই কষ্টসাধ্য। তাই এই ধরনের পরিবেশ আমাদের ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যেতে পারে। তাই পরিবেশটাকে মাথায় রাখুন। দ্বিতীয়ত, আপনি যে জায়গায় বসে কাজ করেন সেখানে যদি আপনার টেবিলটা এলোমেলো ভাবে গোছানো থাকে, এটাও আপনার ডিস্ট্রাকশনের কারণ হতে পারে। এরপর হচ্ছে আরামদায়ক বেড। আরামদায়ক বেডে বসে যদি আপনি মনে করেন আপনি ডিপ ওয়ার্ক করবেন, তাহলে তা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই সবসময় আপনাকে আপনার পরিবেশটার কথা মাথায় রাখতে হবে। এবার আসছি 5 নম্বরে, সামাজিক চাপ। অর্থাৎ প্রথমত হচ্ছে বন্ধু বান্ধব যখন ডিপ ওয়ার্ক করছেন, তখন হঠাৎ একটা বন্ধুর ফোন কল এলো, আর আপনি দেখে মনে করলেন যে আমি এখন ধরবো না, যেহেতু এই কাজটা করছি, কাজটা শেষ করে নি, তারপর আমি বন্ধুর ফোন কল অ্যাটেন্ড করবো। কিন্তু মনের মধ্যে আপনার এটা কাজ করবে যে বন্ধু যদি খারাপ ভাবে বলবে আমি এতবার ফোন করলাম, ফোনটা রিসিভ করলো না। তাই এই ভয়ের কারণে আমরা কিন্তু সেই কাজ থেকে বেরিয়ে ফোন কলটাকে অ্যাটেন্ড করে নিই। এছাড়া পরিবারের মানুষজন অনেক সময় যখন আমরা ডিপ ওয়ার্ক করি, দেখবেন অনেক সময় বলে বসে কি এত মনোযোগ সহকারে কাজ করছিস, আর তখনই আমরা ডিস্ট্রাকশনের শিকার হই। এছাড়া রয়েছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ আপনি যখন মনোযোগ সহকারে কাজ করছেন, আপনার মনের মধ্যে এরকম ধরনের প্রশ্ন আসে যে আমার ওই বন্ধুটা কি করছে, বা সে কি করছে এই সময়, বা কি বলছে, এরকম জিনিস আমাদের মাইন্ডের মধ্যে মাঝে মাঝে আসতে থাকে। আর আমরা তখনই সেই বন্ধুকে ফোন দিই বা সেই বন্ধুর সঙ্গে দেখা করার জন্য যাই, আর এর ফলে যে কাজটা করছিলাম মনোযোগ সহকারে সেটা করতে পারি না এবং ডিস্ট্রাকশনের শিকার হই। তো বন্ধুরা, আমরা জানলাম যে কি কি কারণের জন্য আমরা ডিস্ট্রাকশন ফিল করি। তো এবার আমরা ডিপ ওয়ার্কের মাস্টার কৌশলগুলো জানবো, কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ডিপ ওয়ার্ক করতে পারি সেই ব্যাপারে। পদ্ধতি 1 নম্বরে, ফিলোসফি অ্যাপ্রোচ। 1 নম্বরে দ্য মনেস্টিক অ্যাপ্রোচ বা সন্ন্যাসীর পদ্ধতি। অর্থাৎ আপনাকে এটা ডিসাইড করতে হবে যখন আপনি কাজ করতে বসবেন, যেন এমন কোনো জিনিস আপনার কাছে না থাকে যেটা আপনাকে ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যেতে পারে। যেমন ধরুন, আপনি পরীক্ষার 1 মাস আগে সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করে দেবেন। 2 নম্বরে দ্য বাই মডেল অ্যাপ্রোচ। অর্থাৎ আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ডিপ ওয়ার্ক করুন, আর বাকি দিনগুলোতে নর্মাল যেভাবে কাজ করেন সেভাবে করতে থাকুন। এতে দেখবেন আপনার ডিপ ওয়ার্ক করতে খুব একটা অসুবিধে হচ্ছে না। 3 নম্বরে হচ্ছে দ্য জার্নালিস্টিক অ্যাপ্রোচ। অর্থাৎ যখনই আপনি সময় পাবেন তখনই ডিপ ওয়ার্ক করার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে আপনি সেই কাজে মনোযোগ আনতে পারছেন। এভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে একটা দীর্ঘ সময়ের পর আপনি ডিপ ওয়ার্ক করতে পারছেন। বন্ধুরা, ডিপ ওয়ার্কের জন্য আপনাকে পারফেক্ট সেটআপ তৈরি করতে হবে। আর এই পারফেক্ট সেটআপ এর মধ্যে 1 নম্বর যেটা করতে হবে, আপনার এনভায়রনমেন্ট। অর্থাৎ আপনি যে জায়গায় বসে কাজ করেন সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সেখানে ডিস্ট্রাকশনের কোনো জিনিস রাখবেন না। লাইট ভালো রাখুন, অর্থাৎ লাইটটা যেন খুব তীব্র না হয়। এভাবে আপনার ডেস্কটাকে সুন্দরভাবে সাজিয়ে যদি আপনি কাজ শুরু করেন, দেখবেন আপনি খুব ফোকাসের সহিত কাজটা করতে পারছেন। আর আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনার ফোনকে সাইলেন্ট করে অন্য জায়গায় রেখে আসুন,
বাড়ির মানুষদের বলে দিন যে আমাকে আধ ঘন্টার জন্য ডিস্টার্ব না করে। এভাবে করে আপনি আপনার সুন্দর পরিবেশ তৈরি করে কাজ করতে বসুন। এরপর দ্য 4 ডিসিপ্লিন অফ এক্সিকিউশন, আমরা 4টে ডিসিপ্লিনের মাধ্যমে ডিপ ওয়ার্ক করার যে ক্ষমতা তা বাড়াতে পারি। যেমন 1 নম্বর, আপনি এটা ডিসাইড করুন যে আমাকে সেমিস্টারে 8.4 সিজিপি পেতে হবে। আমি রেজাল্ট নয়, প্রতিদিনের যে প্রসেস সেটাকে ফলো করব। এছাড়া আপনি এটা ডিসাইড করতে পারেন আমি প্রতিদিন 3 ঘন্টা ডিপ ওয়ার্ক করব। আমি এই সপ্তাহে 5টা প্রজেক্ট সম্পূর্ণ করব। এভাবে নিজেকে যদি কিছু টার্গেট দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ডিপ ওয়ার্ক করতে অনেকাংশে সাহায্য হচ্ছে। 3 নম্বরে, প্রতিদিন স্কোর রাখুন, অর্থাৎ আপনি কতটা ডিপ ওয়ার্ক করেছেন বা কতটা সময় ধরে ডিপ ওয়ার্ক করেছেন সেটাকে নোট ডাউন করে রাখুন। তাহলে আপনি আপনার প্রোগ্রেস মেজারমেন্ট করতে পারবেন, যেটা আপনাকে আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং ডিপ ওয়ার্ক করতে উৎসাহ দেবে। 4 নম্বরে, প্রত্যেক সপ্তাহে রিভিউ করুন, অর্থাৎ আপনি পুরো সপ্তাহ জুড়ে কত টাইম ডিপ ওয়ার্ক করেছেন বা কোন সময় ডিপ ওয়ার্ক করতে গিয়ে কি কি ডিস্ট্রাকশন ফেস করেছেন সেগুলোকে রিভিউ করে নেক্সট উইকের জন্য প্ল্যান করুন এবং সেগুলোকে কিভাবে ঠিক করে যায় সে ব্যাপারে ভাবুন। বন্ধুরা, বাঙালি জীবনের কিছু প্র্যাকটিক্যাল টিপস যেগুলো আমরা ফলো করে ডিপ ওয়ার্ক করতে পারি, অর্থাৎ সকালবেলা প্রতিদিন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত যদি আমরা ডিপ ওয়ার্ক করি তাহলে আমরা কোনো ধরনের ডিস্ট্রাকশন ছাড়া করতে পারবো, কারণ পরিবারের সমস্ত মানুষ সেই সময় ঘুমোতে থাকে। এছাড়া সেই সময় কোনো ফোন কল বা অন্যান্য কিছু কাজ করার কোনো অপশন থাকে না, যার ফলে খুব সহজেই আমরা এই ডিপ ওয়ার্ক করতে পারি। দুপুরবেলা দুপুর 12টা থেকে 2টোর সময় বেশিরভাগ মানুষ বিশ্রাম নেয়, এই সময়েও আমরা ডিপ ওয়ার্কের জন্য কাজে লাগাতে পারি। আর রাত্রিবেলা রাত্রি 10টার পর কোনো ধরনের ফোন ধরা যাবে না, ফোনকে সুইচ অফ করে রেখে দিন এবং ফ্যামিলি মেম্বারদের বলে দিন যে এই সময়টা হচ্ছে আমার পড়ার জন্য। তাহলে দেখবেন আপনি এই ডিপ ওয়ার্ক করতে পারছেন খুব সহজে। বন্ধুরা, এই ডিপ ওয়ার্ক করার জন্য আমাদেরকে অভ্যেস তৈরি করতে হবে। আপনি প্রথম সপ্তাহে কেবলমাত্র দিনে 30 মিনিট ডিপ ওয়ার্ক করার চেষ্টা করুন, দ্বিতীয় সপ্তাহে 45 মিনিট আর তৃতীয় সপ্তাহে 1 ঘন্টা। এভাবে করে ধীরে ধীরে আপনি আপনার ডিপ ওয়ার্কের সময়টাকে বাড়াতে পারেন। এটা একটা হ্যাবিটে পরিণত করুন, দেখবেন নেক্সট টাইম আপনাকে কোনো কষ্ট ছাড়াই খুব ফোকাসের সহিত কাজ করতে অসুবিধা হচ্ছে না। বন্ধুরা, রেস্ট অ্যান্ড রিকভারি, যখন আমরা ডিপ ওয়ার্ক করি আমাদের মাইন্ডকে কিন্তু খুব গভীরভাবে আমরা কাজে লাগাই। মাইন্ড একটা মাসল, তাই এই মাসল অনেক সময় দুর্বল হয়ে ওঠে, তাই একে রিকভারি করার জন্য টাইম দিতে হবে। এর জন্য আমরা যে কাজগুলো করতে পারি, প্রথমত আমরা যখন দীর্ঘ সময় ধরে একটা ডিপ ওয়ার্ক করেছি তারপর একটু রেস্ট নিতে পারি, তারপর নিজের মতো করে একটু টাইম কাটাতে পারি। আমরা মেডিটেশন করতে পারি বা নেচারের সহিত, অর্থাৎ যেখানে গাছপালা রয়েছে সেখানে হাঁটাহাঁটি করতে পারি, মাইন্ডকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দিতে পারি। হাসি বা মজার কিছু জিনিস আমরা বন্ধুদের সঙ্গে করতে পারি বা দেখতে পারি। এভাবে করে আমরা আমাদের মাইন্ডকে কিছু সময়ের জন্য রেস্ট দিয়ে সেই মাসলকে রিকভারি করতে সাহায্য করতে পারি। কেবলমাত্র আপনি শুধু ডিপ ওয়ার্ক করলে হবে না, তাহলে অন্য কোনো ধরনের সমস্যাও হতে পারে। তাই ডিপ ওয়ার্কের সাথে সাথে আপনাকে এই জিনিসগুলো করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা এই ডিপ ওয়ার্ক সম্পর্কে অনেক কিছু জানলাম। প্রথমত, ডিপ ওয়ার্ক হচ্ছে আজকের দিনের একটা সুপার পাওয়ার। যদি আপনি কোনো কাজ এই ডিপ ওয়ার্কের সহিত করতে পারেন, দেখবেন আপনার আউটপুট বাকিদের তুলনায় অনেক ভালো হবে। এই ডিপ ওয়ার্ক আপনার মস্তিষ্ককে অনেক বেশি শক্তিশালী করে তোলে, আর এই ডিপ ওয়ার্ক সঠিক এনভায়রনমেন্ট তৈরি করে সেখানে কাজ করতে আপনাকে সাহায্য করে। বন্ধুরা, যারা এই ডিপ ওয়ার্ক করতে পারে তারা কিন্তু বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকে। তাদের মধ্যে
প্রবলেম সলভিং ক্ষমতা বাড়ে, নতুন কিছু শেখার আগ্রহ জন্মায়, তারা যে কোনো কাজে নিজেদেরকে অনেক বেশি এগিয়ে রাখতে পারে বাকিদের তুলনায়। তাই আপনিও এই ডিপ ওয়ার্ক প্র্যাকটিস করুন। আশা করি এটা আপনার জীবনে একটা নতুন ধরনের পরিবর্তন আনবে। যে কোনো জিনিস দিনের দিন চলে আসে না, দীর্ঘদিন প্র্যাকটিসের পর ধীরে ধীরে এটা ডেভেলপ হতে থাকে, আর তারপর আপনি এর ভালো রেজাল্ট পাবেন। তাই যারা এই ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনি কি কাজের জন্য এই ডিপ ওয়ার্ক পদ্ধতিগুলি ব্যবহার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনকে অনেক বেশি এনজয় করুন।